আমি বলছি যে মুহূর্তে আমি আফটার ক্লাস টাইম করবো, আমি ফার্স্ট ইয়ার পড়ি, তো কী হয়েছে, আমি আপনার সাথে বসবো। মানে তুমি আসো, বসো, এভাবেই তো গান শিখবে। আসো, তুমি আমার সাথে না একটু হারমোনিয়ামটা বাজিয়ে দিও। কোনো শান্তির ভিতরে হারমোনিয়াম নেই কোনো, সব তাঁতি। মানে কিন্তু আমি মনে করতাম যে এটাকে নিয়ে এত হতাশায় ভুগলেই এটা আরও চেপে বসবে আমাদের উপরে, আমার কাছে মনে হয়েছে। আর সবসময় একটা পজিটিভ ভাবা প্রত্যেকের উচিত। এই মানুষটা আমাকে এত আদর স্নেহ করেন, আমার প্রায় প্রত্যেকটা টিভি অনুষ্ঠানে আমি তাকে নিতে পেরেছি, আমার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। তো আজকে আমার জন্য খুব বিশেষ দিন, কারণ আমার অনেক দিনের ইচ্ছে, আমাদের আরাধ্য মানুষ সাদি মোহাম্মদ, দেশের কিংবদন্তি, তার একটা গান করতে পারলাম। রবীন্দ্রনাথের গান আমার কম্পোজিশনে গাইলেন, আমি একটু স্যারের কাছ থেকে শোনার জন্য এই ভিডিওটার আয়োজন করেছি। স্যার ঠিক, আমার কোনো ভাষা নেই বলবার, ও একটু বাড়ি বলছে, ওকে আমি বহুদিন থেকে চিনি, ওর যে এত গুণ, মানে গুণে গুণান্বিত আর কি। তারপরেও বলবো যে ওর কাছে এসে আমি ওর কম্পোজিশনে আমি যে গান গাইলাম, এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি। আমার আরও ইচ্ছে আছে ও নিজের ওর সুর করা গান আমি গাইব। এটা ওকে আমি প্রস্তাব বহুদিন আগে দিয়েছিলাম, সে শুধু এড়িয়ে যাচ্ছিল আর কি। এখন বলছে না, একটা গান সত্যি আমায় গাওয়া হবে, এবং এই আনন্দটুকু আমার রইল মনের মধ্যে। কবে গাওয়ায় আমি দেখব, তারপর আপনাদেরকে শোনাবো সে গান। সাদি ভাই অনেক কয়েক প্রজন্মের কম্পোজিশনে গান তো করেছেন, মানে এখনকার সময়ের যারা আমরা কাজ করছি বা আমাদের এই সমসাময়িকদের কম্পোজারদের কোনো উপদেশ বা কোনো রকম থটস আছে কিনা আপনার? কিন্তু আমার যেটা মনে হয় যে দেখো, মানে পৃথিবী তো এগিয়ে যাচ্ছে, তাই না, সব কিছুই এগিয়ে যাচ্ছে। এবং একটা আগে যেমন বড় স্টুডিও না হলে আমরা গান গাইতেই পারতাম না, একটু বড় না, কেমন ছোট একটা ঘরের মধ্যে গান হয় না। আসলে ঠিক তা না, মানুষ উভয় করে গড়ে নেয় নিজেকে, গড়ে নিতে হবে। গড়ে নেয় মানে আমি যেমন আছে গড়েই নিলাম তোমার এখানে ছোট্ট একটা চমৎকার স্টুডিও, এবং পরিবেশটা ভারী সুন্দর। আমি বসলাম, আমি গান গাইলাম, ভুল হচ্ছে আবার ঠিক করলে এখানে আমার এতটুকু কোনো ব্যাঘাত ঘটেনি। যেমন অন্য সময় আগে, যেমন আজ থেকে 30 বা 35 বছর আগে যখন গান করতাম, তখন মনে করো যে সে বিশাল ব্যাপার, একসাথে অর্কেস্ট্রা বাজছে, মানে সবাই এক রুমের মধ্যে বসে, বিশাল রুমের মধ্যে বসে গান গেয়েছি, সেটা একটা আলাদা অভিজ্ঞতা ছিল। আর তারের যন্ত্র তখন বাজত সঙ্গে সঙ্গে, সেটার একটা মজা অন্যরকম ছিল। আর এখন পৃথিবীটা তো এগিয়ে গেছে, আমার কাছে মনে হয় যে নতুনকে আহ্বান আমি সবসময় নতুনকে আহ্বান করি। এই নতুনরা আসুক এবং নতুন জিনিস আসুক, নতুন মানে এমন কিছু আসুক যেটাকে আমরা গ্রহণ করে ভালো কিছু দিতে পারি। এই মানুষটা আমাকে এত আদর স্নেহ করেন, আমার প্রায় প্রত্যেকটা টিভি অনুষ্ঠানে আমি তাকে নিতে পেরেছি, আমার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। তিনি এসছেন, নানান কথা বলেছেন। আজকে যেই দারুণ একটা পোশাক পরে আছি, এটা স্যারের ডিজাইন করা, এটা আমার মানে অনেক অনেক অমূল্য এক উপহার। আমি এটা খুব বেশি পরবো না, আজকে রেকর্ডিংয়ের জন্য পড়লাম, মাঝে মাঝে বাইরে যাওয়ার জন্য পড়বো। আমি একটু সাদি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, কোভিডের জন্য প্রায় 2 বছর আমরা আটকে ছিলাম, আপনার প্রায় আড়াই বছর, এর ভিতরে আপনি অনলাইন ক্লাস করেছেন, পরের ভিতরে আপনার আসলে উপলব্ধিটা কি এই সফল এবং এই পরিণত জীবনে, এই আটকে থাকা এই 2.5 বছর আপনার উপলব্ধি? আমি না খুব হতাশ হইনি, এই একটা ব্যাপার আমার মধ্যে কাজ করেছিল। আর আমি হতাশ হইনি, কিন্তু আমার ভাই বাসায় অন্যরা খুব আমাকে সাবধান করতো, তুই মাস্ক পরছো না কেন, এইভাবে বসে আছো। আমি বাইরে বেশি বেরোতাম না, হয়তো কোনো চ্যানেলে গান থাকলে যেতাম, স্যানিটাইজ করে যেতাম, বসতাম, গান গেয়ে চলে আসতাম। মানে কিন্তু আমি মনে করতাম যে এটাকে নিয়ে এত হতাশায় ভুগলেই এটা আরও চেপে বসবে আমাদের উপরে, আমার কাছে মনে হয়েছে। আর সবসময় একটা পজিটিভ ভাবা প্রত্যেকের উচিত আমাদের। যদি আমরা হ্যাঁ সূচক ব্যাপারটা আমরা ভাবি যে হ্যাঁ আমরা পারবো, তাহলে আমরা পারবো। বিশেষ করে এই হ্যাঁ জিনিসটা আমার মধ্যে 16 আনা কাজ করে, যেটা আমার ছোট ভাই শিবলি, ওর মধ্যে নাটাই কাজ করে পুরোটা, মানে হ্যাঁ নাই মনে করো, শূন্য হ্যাঁ। খুব ইতিবাচক মন নিয়ে থাকেন সবসময়। আমি সবসময়, এবং ভীষণভাবে
হয়তো কোভিডের সময় এমন রান্না বান্না করেছি, সবাই খাইয়েছি, নিজে খেয়েছি, মোটা হয়েছি, প্রচুর রকম ব্যাপার করেছি, কিন্তু হাসি মুখে থেকেছি, কখনোই বেজার মুখ করিনি। আমি ফোনের মধ্যে আমার ছাত্রছাত্রীর সাথে গল্প করেছি, ওদের সাথে কথা বলেছি, ওদেরকে অনেক কিছু সান্ত্বনা দিয়েছি, তোমরা অনলাইনে আসো, অসুবিধা নেই, আসো। করার পরে এখন বাসায় ওরা আসছে। সাদি ভাই, এটা আমার অনেকদিন উপলব্ধি করা হয়নি কখনো প্রশ্ন, যে আমরা বা আমাদের প্রজন্ম বা আমাদের যে ছোট প্রজন্ম বা তারপরের প্রজন্ম হয়েছে কি, আপনাদের যে প্লেলিস্ট সাদি মোহাম্মদ, কাদের কিবরিয়া, রেজন চৌধুরী বন্যা, সেই সমকালীন যে প্লেলিস্ট যেগুলো ক্যাসেট আপনারা বের করেছেন, অনেক জনপ্রিয় হয়েছে, ওই প্লেলিস্টটা ধরেই পরের প্রজন্ম গাইতে থাকে। একটা প্রসঙ্গে একটা সেমিনারে একজন বলছিলেন যে রবীন্দ্রনাথের অনেক গান আসলে বাংলাদেশে চর্চিত না, কারণ আপনাদের নাম ধরে বলছেন তাদের কণ্ঠে যখন অনেক জনপ্রিয় হয়ে গেছে, পরের প্রজন্ম আবার ওটাই ধরেছে নতুন করে। তো এটা নিয়ে আপনার কি মনে হয় যে একটু অন্যভাবে আরো কিছু গান নিয়ে কাজ করা উচিত? আপনি তো অসংখ্য গান করেছেন, তারপর তো বাদ হয়ে গেছে। তানভীর, এটা কিন্তু স্বাভাবিক, জানো তো। একটা যেমন ধরো আমি বলি, আমার নিজের কথা বলে বলছিলাম, আমি প্রথমে এসে আমি মনে আছে ক্যাসেটের যুগে আমি কৃষ্ণকলি গাইলাম, সেটা ভীষণভাবে লোককে পছন্দ করলো। কৃষ্ণকলি, কেউ কৃষ্ণকলি গায় না, কিন্তু আমি স্টেজে উঠলেই চিৎকার শুরু করে কৃষ্ণকলি গাওয়ার জন্য, তাই না? এটা ক্যাসেটের বদলতে। তারপর আনন্দধারা বইছে বলে, এই গান তো কারো শোনারই কথা না, এই গানও জনপ্রিয় হয়েছে, লোকে গেয়েছে, এখনো গাইছে। কিন্তু অশ্রুত গানগুলো আমি এখন গাওয়ার চেষ্টা করছি। অশ্রুত গান মানে আমি এখন গাইব, এবং অশ্রুত গানগুলো আমি সবসময় গাই, এবং আমি এখনও গাওয়ার চেষ্টা করছি। লোকে শুনুক বা না শুনুক আমার যায় আসে না, কিন্তু আমি অশ্রুত রবীন্দ্রনাথের গান প্রচুর আছে। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি অশ্রুত গানগুলো কিছু রেকর্ড আমি করবো। একদম অবশ্যই সেটা চাই। একেবারে আপনার সমকালীন সহশিল্পীর সাথে যেমন করেছেন, আজকে গাইলেন অনিমার কণ্ঠে। অনিমাকে আপনি ভীষণ আদর করেন, আপনার ছাত্রী, একজন ছাত্রী হিসেবে আপনার মূল্যায়নটা খুব জরুরি, ওর জন্য খুব পুরস্কার। আপনি কি বলতে চান? ও খুব পরিশ্রমী, ওর একটা মানে ঈশ্বর প্রদত্ত গলা আছে, এটা সত্যি কথা। গলা না থাকলে তো গান গাইতে পারবে না, সত্যি কথা বলতে। হাজার প্র্যাকটিস করে গলাকে আলাদা করে ফেলা যায় না, কিন্তু ওর মধ্যে নিষ্ঠাটা খুব বেশি এবং আগ্রহটা খুব বেশি। এবং আরেকটা জিনিস সম্বন্ধে যে পরচর্চা, পরনিন্দা, এই জিনিসগুলো পছন্দ করে না। তবে আমার সাথে খুব ওর একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আছে, আমরা বহু কথা শেয়ার করি, আমরা দুজন মিলে অনেক গল্প করি, হাসাহাসি করি, সেটা আমি আর ওই জানি, আর কেউ জানে না। তো এই ব্যাপারটাই বলি যে ছাত্র শিক্ষকের সঙ্গে যে একটা হৃদ্যতা, এটা কিন্তু হৃদ্যতাটা থাকাটা খুব প্রয়োজন। তাতে হয় কি, গানটা শেখাতে গেলেও খুব সহজভাবে শিখতে পারে, আবার নিতেও পারে খুব তাড়াতাড়ি করে। যেটা আমরা শান্তিনিকেতনে গান শিখতাম, মোহরদি মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, মানে শান্তিদেব ঘোষ, সুচিত্রাদি, তারপরে সৌজরঞ্জন মজুমদার, আমাদের সব গুরু, তারা এখন গান শেখাতেন, আমরা কিন্তু কখনো ভয় পেতাম না। ক্লাসের মধ্যে ঢুকে একদম মানে আমি তো ভীষণ দুষ্ট ছিলাম, ভয় জিনিসটা আমাদের ছিলই না, যার জন্য আমাকে প্রচণ্ড সবাই ভালোবাসতো। আর ভয় ছিল না বলে আমি অনেক গান তুলতে পেরেছি। আমি গিয়ে ফার্স্ট ইয়ারে থাকতে আমি 5th ইয়ারে ক্লাস করেছি। আমি বলছি যে মোহরদি, আমি আপনার ক্লাসটা আমি করবো, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তো কী হয়েছে, আমি আপনার সাথে বসবো। মানে তুমি আসো, বসো, এভাবেই তো গান শিখবে, আসো, তুমি আমার সাথে একটু হারমোনিয়ামটা বাজিয়ে দিও। শান্তিনিকেতনে হারমোনিয়াম নেই কোনো, সব তানপুরায়। তো তানপুরের জন্য না গলা একটু প্রেশার পড়ে। তো মোহরদি বলতেন যে তুমি আমার সাথে হারমোনিয়ামটা বাজিয়ে দিও, তাহলে খুব ভালো হয়। এই যে ওনার একটা আবদার, এই ভালোবাসাগুলো না আসলে আমি না এখনো ভুলি না, আমি এখনো দিই। এই ভালোবাসাগুলো আমি এখনো দিই আমার যারা ছাত্রছাত্রী, তাদের মধ্যে বিলিয়ে দিই। আর যারা আমার ছাত্রছাত্রী, তাদেরকে বলি তোমরাও এভাবে করে বিলিয়ে দাও। আর সবসময় সহজ থাকো, আর নিজের ছায়াটা যেন তুমি দেখতে পাও। নিজের ছায়াটা না দেখতে পেলে কিন্তু তাহলে আর কিছু থাকে না পৃথিবীতে। বাহ, আসলে এই মানুষটার কথা যত শুনি ততই মুগ্ধ হই। একেবারে বাণীর মতো, অবশ্যই আমিও বাণী। আমরা সবাই এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা রাখি, প্রার্থনা রাখি, অনেক সুদীর্ঘ সুস্থ জীবন যেন থাকে। স্যার, আপনার অনেক আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আমি আজকে একটা দারুণ একটা দিন গেল আমার জন্য। অনেক দিন ধরে অনেকভাবে প্ল্যান করা হচ্ছে যে স্যারকে কবে আমার স্টুডিওতে আনবো। আজকে সেই দিন, এবং উপহারও পেলাম, দামি একটা উপহার।
সবাই ভালো থাকবেন। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো,